হ্যাঁ রে খগেন, রাত প্রায় 8:30 পেরিয়ে গেল, সুভাষ তো এখনো বাড়ি ফিরল না। বাইরে বৃষ্টিও পড়ছে, পথে ওর কোনো বিপদ আপদ হলো না তো? সুভাষ হল সৌমেন সেনের একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই সে শহরে পড়াশোনা করে। বেশ কয়েক মাস বাদে আজ শহর থেকে বাড়ি ফিরছে সে। কিন্তু বিকেল নাগাদ বাড়ি ফেরার কথা থাকলেও রাত 8:30 পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাড়ি ফেরেনি সুভাষ। আর সেটা নিয়েই ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন সুভাষের বাবা সৌমেন সেন। কিন্তু কর্তা, আমি তো সেই বিকেল থেকে সন্ধে অবধি স্টেশনেই বসেছিলুম, কিন্তু দাদাবাবুর তো কোনো খোঁজই পেলুম না। তুই ঠিক মতো সব ট্রেনই দেখেছিস তো? আবার আগে আগে হ্যাঁ হ্যাঁ কর্তা, যত ট্রেন আসছে সবগুলোই খুব ভালো করে দেখেছি, কিন্তু দাদাবাবুকে কোথাও দেখতে পাইনি। বিকেল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত একইভাবে স্টেশনে বসেছিল খগেন। কিন্তু এতটা সময় অপেক্ষা করার পরও সুভাষের কোনো দেখা না পেয়ে একাই বাড়ি ফিরে আসে সে। ছেলেটা খবরও দিল না। এই ঝড় বৃষ্টি রাতে কোথায় আছে কে জানে। আপনি এত চিন্তা করেন না কর্তা, হয়তো কোনো কারণে ট্রেন আসতে লেট হয়েছে, একটু পরেই এসে পড়বে। ও খগেন, বলছিলাম যে তুই একটা ছাতা নিয়ে ওই তালবাগানের দিকটা একটু যা না বাবা। ওই পথটা তো খুব একটা সুবিধের না। ছেলেটা যদি ওদিক দিয়ে আসে তবে কোন বিপদে যে পড়বে কে জানে। আগে আগে কর্তা, আমি এক্ষুনি যাচ্ছি। অন্যদিকে বহু প্রতীক্ষার পর অবশেষে গ্রামের স্টেশনে পৌঁছেছিল সুভাষ। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রেন কয়েক ঘন্টা দেরিতে পৌঁছায়। স্টেশন থেকে বের হওয়ার পর কোনো গরুর গাড়ি কিংবা পালকি না পেয়ে বাধ্য হয়েই হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। কিন্তু যত রাত বাড়তে থাকে ততই নির্জন হয়ে উঠতে থাকে চারপাশ। ইস, এই বৃষ্টিটাও আজকেই নামতে হলো, তার উপর রাস্তাঘাটে একটা মানুষও নেই। এতটা পথ এখন আমি যাব কি করে? বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছে, আমার যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছতে হবে। কিন্তু সামনের ওই তালবাগানটা একা একা যাব কি করে? গ্রামের মানুষদের মুখে ছোটবেলা থেকে একটা গল্প শুনে এসেছে সুভাষ। এই তালবাগানের রাস্তা নাকি রাতের বেলা খুব ভয়ঙ্কর হয়, বিশেষ করে ঝড় বৃষ্টির রাতে। অবশ্য এসব কুসংস্কার কখনোই বিশ্বাসযোগ্য বলে মনে না হলেও আজ কেমন যেন ভয় ভয় করছে তার। এই শিয়ালগুলো এভাবে ডাকছে কেন? আর এই বাতাসটাও এত ঠান্ডা কেন? না, এভাবে ধীরে ধীরে হাঁটলে চলবে না। ঠিক তখনই দূরে একটা ক্ষীণ আলো চোখে পড়ল তার। ওই তো ওদিকে একটা দোকান দেখা যাচ্ছে। যাই, ওই দোকানটায় গিয়ে এক কাপ চা খেয়ে নি। দাদা, এক কাপ গরম চা দিন তো। হ্যাঁ হ্যাঁ বাবু, বসুন বসুন, এখনই দিচ্ছি। নিন বাবু নিন, এই গরম গরম চা। ধন্যবাদ। দীর্ঘ পথ হেঁটে আসায় বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সুভাষ। গরম চায়ের কাপে চুমুক দিতেই যেন শরীরের ক্লান্তিটা কিছুটা দূর হয়ে গেল তার।
আচ্ছা দাদা, এখানে কি কোনো রিক্সা বা গরুর গাড়ি পাওয়া যাবে? না বাবু, এই সময়ে এখানে রিক্সা বা গরুর গাড়ি পাওয়া খুবই কঠিন। তাহলে এখন আমি বাড়ি ফিরবো কি করে? আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে সামনেই একটা পুরনো শ্মশান ঘাট আছে। শ্মশানের পাশেই একটা ছোট দোকান রয়েছে। মাঝে মাঝে রাতের বেলা ওখানে গ্রামের অনেক ভ্যান রিক্সাওয়ালারা আড্ডা দেয়। ভাগ্য ভালো থাকলে হয়তো কাউকে পেয়েও যেতে পারেন। শ্মশান? হ্যাঁ বাবু, তবে ভয়ের কিছু নেই। সোজা এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পাবেন। আচ্ছা, তাহলে আমি ওদিকেই যাচ্ছি। রতনের কথা মতো বৃষ্টি ভেজা নির্জন রাস্তা ধরে হাঁটতে শুরু করলো সুভাষ। চারপাশে ঘন অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ছাড়া আর কোনো আলো নেই কোথাও। ওই দাদার কথা মতো এখানে তো এলাম, এখন রিক্সা পেলেই হয়। রতনের কথা মতো শ্মশানের সামনে এসে পৌঁছেছিল সুভাষ, কিন্তু সেখানে এসে যেন আরও চিন্তার ভাঁজ পড়ল তার কপালে। হায় ভগবান, এখানে তো দেখছি রিক্সা তো দূর, কোনো মানুষও নেই। এই নির্জন স্থানে এখন আমি একা একা কি করব? আর কোনো উপায়ান্তর না পেয়ে বন্ধ দোকানটার সামনের বেঞ্চে গিয়ে বসল সুভাষ। প্রায় 10 মিনিট কেটে যাওয়ার পর হঠাৎ করেই দূর থেকে একটা পোঁ পোঁ শব্দ ভেসে এলো তার কানে। ওই তো মনে হচ্ছে একটা রিক্সা আসছে। এই যে দাদা, একটু দাঁড়াও না। আমাকে একটু আমার বাড়িতে পৌঁছে দাও না। আপনার বাড়িখানা কোন দিকে? মানে ওই সেতাবপুর গ্রামে, ওই গ্রামের সেন বাড়িতে যাব। তা সে না হয় গেলে, কিন্তু সেতাবপুর যেতে হলে তো ওই তাল বাগানটা পেরিয়ে যেতে হবে। হ্যাঁ, একটু দেখো না দাদা, যদি কষ্ট করে আমাকে নিয়ে যেতে পারো তবে আমার ভীষণ উপকার হবে। ঠিক আছে, তবে আমাকে কিন্তু ডবল ভাড়া দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ডবল ভাড়াই দেব। রিক্সায় উঠে বসুন। অবশেষে বাড়ি ফেরার একটা ব্যবস্থা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলল সুভাষ। আর এক মুহূর্তও দেরি না করে রিকশায় চেপে বসল সে উঠে বসতেই অন্ধকার ঠেলে রিকশা চালিয়ে ধীরে ধীরে সামনের দিকে চলতে শুরু করল নিতাই। তোমার বাড়িও কি এই গ্রামে? আচ্ছা দাদা, এই রাস্তাটা কি সব সময় এত নির্জন থাকে? সব রাত একরকম হয় না বাবু। শুরু থেকেই নিতাইকে কেমন যেন অস্বাভাবিক লাগছিল। লোকটা খুব কম কথা বলছিল, আর যখনই বলছিল তখনই যেন তার গলায় এক অদ্ভুত গাম্ভীর্য বিরাজ করছিল। মানে? সুভাষের কথার আর কোনো উত্তর দিল না নিতাই। শক্ত করে ধরে বসুন বাবু, সামনে কিন্তু ভাঙা চোরা রাস্তা। ওরে বাবা রে, চোর বাচ্চা বেঁচে গেলাম। আর একটু হলেই ভবলীলা সাঙ্গ হয়ে যেত। কিছুক্ষণ পর ভাঙা রাস্তা পেরিয়ে তারা পৌঁছে গেল তালবাগানের সামনে।
যাক বাবা, ভালোই ভালোই ভাঙা রাস্তাটা পার করা গেল, আর কোনো চিন্তা নেই। কথাটা বলে সামনে তাকাতেই কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল নিতাইয়ের মুখের রং। কারণ আবারও সেই একই ভাঙা রাস্তাটা পড়ে আছে তাদের সামনে। কি এই রাস্তাটা না মাত্রই পেরিয়ে এলাম, তবে আবারও একই জায়গা সামনে চলে এলো কেন? শক্ত করে চেপে বসুন বাবু, আমাদের আবারও রাস্তাটা পেরিয়ে যেতে হবে। দ্বিতীয়বার রাস্তা পার হওয়ার পরও একই ঘটনা ঘটল তাদের সঙ্গে। ভাঙা রাস্তা পেরিয়ে তালবাগান ছাড়িয়ে এলেও সামনে আবারও দেখা গেল সেই ভাঙা রাস্তা আর তালবাগানটি। দাদা, ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগছে না। ঘটনাটা কি বলুন তো? চুপ করে বসে থাকুন বাবু, কোনো কথা বলবেন না। ভাঙা রাস্তাটা তৃতীয়বারের মতো পার করলেও আবারও একই ঘটনা ঘটল তাদের সঙ্গে। যেন কোনো অদৃশ্য শক্তি একই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছে তাদের। আজ মনে হচ্ছে এই জায়গা থেকে আর ফিরতে পারবো না। ঠাকুর, আমাদেরকে রক্ষা করো। ধর, এই সময় চেনটা পড়তে হলো। বাবু, আপনি সাবধানে বসুন, আমি রিক্সার চেনটা ঠিক করি। চোখের সামনে বারবার এমন ঘটনা দেখে এক অজানা ভয়ে বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো সুভাষের। এমন সময় তার চোখ চলে গেল তাল গাছগুলোর মাথার দিকে। ওটা ওটা কি? আর ওটা আমাদের দিকে এগিয়ে আসছে কেন? দ্রুত সেই সাদা পোশাক পরিহিত অবয়বটা সুভাষের মাথার ঠিক উপরে এসে পৌঁছাতেই আচমকা এক তীব্র আলোর ঝলকানি এসে লাগলো সুভাষের চোখে। কি হচ্ছে আমার সাথে? কে ওখানে? তোমরা আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকো না, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এই জায়গাটা একদম ভালো নয়, শিগগিরই চলে যাও। কিন্তু মাস্টার মশাই, আপনি আপনি এখানে? আর কথা বলে সময় নষ্ট করো না সুভাষ, এক্ষুনি চলে যাও। আজ আমি সময় মতো না এলে তোমাদের যে কি হতো তা তোমরা নিজেরাও জানো না। যাও যাও, যত দ্রুত পারো এখান থেকে চলে যাও। মাস্টার মশাইয়ের কথা মতো আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে প্রাণপণে রিক্সা চালিয়ে তালবাগানের এলাকা ছেড়ে চলে গেল নিতাই। রাতের ভয়ঙ্কর ঘটনাগুলো এখনো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেনি সুভাষ। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে তালবাগানের সেই সাদা অবয়ব আর দেবদূতের মতো তাদের রক্ষা করা মাস্টার মশাইয়ের মুখ। শোন বাবা সুভাষ, তুই বাড়ি থেকে কোথাও যাস নে, ঘরেই থাকিস কেমন? আমি একটু বের হচ্ছি। কিন্তু তুমি কোথায় যাবে বাবা? গতকাল রাতে ওই তালবাগানের ওখানে নাকি মাস্টার মশাই মারা গিয়েছে, তারই শেষকৃত্যে যাচ্ছি। কথাটা শুনেই যেন বুকের ভেতরটা হিম হয়ে গেল সুভাষের। কারণ গত রাতে ঠিক সেই সময়ই তো তালবাগানের সামনে তাদের সাহায্য করেছিলেন মাস্টার মশাই।